আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে আমি আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের হ্যাচারিতে। ওনার এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং সেই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন। কিভাবে সেল করেন এবং কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন এবং কিভাবে সেগুলো বিভিন্ন খামারদের কাছে পৌঁছে দেন সেই কথাগুলো শুনবো সেই হ্যাচারির মালিক মোহাম্মদ কারিম ভাই। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। আমি নেত্রকোনা জেলা মদন উপজেলাতে নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন কারিম ভাইয়ের হ্যাচারিতে আসছি। তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন এবং আমি তার হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছি। তিনি বিভিন্নভাবে খামারিদের কাছে তার বাচ্চা পৌঁছে থাকেন। তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমাদের এখানে বাচ্চা উৎপাদিত হয় আপনার সরুই জিঙ্গিন সরুই জাতের হাঁস, এরপরে খাকি ক্যামেল জাতের হাঁস। খাকি ক্যামেলটা হলো আপনার ওই যে খাকি কালার, আগে যে পুলিশের পোশাক ছিল না খাকি, এই খাগুলা মানে এইগুলা হলো খাকি ক্যামেল। আর আমার কাছ থেকে যদি বাচ্চারা যে কিনে নেয়, আমি একদিনের বাচ্চাটা আমি আবার রানী ক্ষেত্র ভ্যাকসিন করে দিই। একদিনের বাচ্চা রানী ক্ষেত্র তারপর 25 দিনও একটা প্লেগ ভ্যাকসিন করে দিই। হ্যাঁ, আবার এই 2 মাস যখন বয়স হয় তখন আরেকটা প্লেগ করে দিই, কারণ প্লেগ দুইটা না করলে ওটা এমনি ভাইরাস দেয়, একটা গলা মানে একটা কেস নিয়ে একটা রোগ আসে। এই রোগটা এটা যারা ব্লাড টুক বলে, এটা আমরা মুরগের মধ্যে প্রায় হয়, কিন্তু আমাদের মুরগ তো আমি করি না বেশি, তাহলে আমি হাঁসটাই করি। তো এটার মধ্যে আমি চিকিৎসা করে দেখছি যে আমার এই এটা করলে তাহলে আমার এটা দেয়া যায় না। আচ্ছা, খামারিরা যারা আপনার কাছে নতুন হাঁসের বাচ্চা নেবে তাদের আপনি কি ধরনের প্রতিশ্রুতি দেবেন বা কিভাবে আপনারা তাদের সহযোগিতা করবেন সেই কথাটা জানাবেন? আমি ওদেরকে বলে দেবো আমাদের একদিনের হাঁস নিয়ে ওরা আপনার এই ফিট খাবার আছে, হ্যাঁ, বা সৌদি বাংলা আছে, নারিশ আছে, এই বিশ্বাস আছে, এরকম খাবার আছে না, মানে একদিনের বাচ্চারা নিয়ে ওরা নিয়ে একটা ঔষধ আমি বলে দিব, ওই মানে ডক্সাসিল ব্যাট বলে আর কি ঔষধটা। হয়তো স্কোয়ার কোম্পানি হলে ডক্সাসিল ব্যাট হবে, আর যদি আমরা একমি কোম্পানি হয় তাহলে ডক্সিয়া ব্যাট হবে। তো এটা যদি দেয় তাহলে মনে হয় যে এই একদিনের থেকে 7 দিনের ভিতরে হাঁস মরবে না। এই বাচ্চা আবার নাভি খাস্তা থাকে, ওটা আবার শুকাইয়া যাবে। এরপরে মনে হয় যে 3 মাসের ভিতরে বাচ্চা ইনশাআল্লাহ মরবে না। হ্যাঁ, মরবে না। তাও আবার এই বাচ্চারা যখন জোগাইবো যে কোনো টাইম ইমিডিয়েট টাইম বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকে আমাকে ফোন দিলে আমি মাল রিসিভ করে আমি বেচতে পারবো, ওদেরকে টাকা। ধন্যবাদ। প্রিয় দর্শক, কারিম ভাই যে কথা বললেন, ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করলে কয়েকটা সুবিধা আপনারা পাবেন। সেটা হচ্ছে যে ডক্টরের যে পরামর্শ দিয়ে থাকেন, বিনামূল্যে আপনাদের সেবা দিয়ে থাকেন এবং বাচ্চা বিক্রয় করে থাকেন। কারণ খামারিরাই যদি বাঁচে তাহলে হ্যাচারি মালিকরা বাঁচবে, যদি খামারিরা না বাঁচে হ্যাচারির মালিকরা কিন্তু বাঁচবে না। ওনার হ্যাচারিতে আমি দেখছি যেভাবে বাচ্চা উৎপাদন করেন খুব ভালো এবং খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করেন। উনি তুষ ও হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করেন। আচ্ছা কারিম ভাই, তুষ বা হারিকেন পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি দুই পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয়। আপনি কোনটাকে হা বলেন এবং কোনটাকে না বলেন? আমি মনে করি খামারিদের উদ্দেশ্যে বলবেন। আমাদের খামারিদের উদ্দেশ্য হলো যে স্বাস্থ্যটা আমার যেটা শক্ত হবে বাচ্চা, যেমন এই তুষ পদ্ধতির বাচ্চাটা ফুটলে, তুষ পদ্ধতির বাচ্চাটা মনে হয় যে হাসি ফুটালে যেরকম আমরা যে তুষ পদ্ধতি দেই সেরকম, আর মনে হয় যে ইনকিউবেটরের যে বাচ্চারা ফুটে, যেমন একটা মানুষ একটা বাচ্চা ফুটে তখন এই সিজারের বাচ্চা হয় না, সিজারের বাচ্চা কিন্তু যে কোনো সময় আবহাওয়ার কারণে চেঞ্জ হয়, সর্দি লাগে, জ্বর আইয়ে অ্যাজমা হয়ে যায়। তো আমাদের তুষ পদ্ধতির বাচ্চারা আবার এরকম হবে না। যেমন এই নর্মাল ভাবে বাচ্চা হইলে যেরকম এই বাচ্চারা শক্ত থাকে, তা আমাদের এই তুষ পদ্ধতির বাচ্চারা আমার পেশারি বাচ্চারা সেরকম শক্ত থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কারিম ভাই যেভাবে বললেন যে তুষ পদ্ধতি এবং ইনকিউবেটর পদ্ধতি, আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনটাকে হা বলেন বা কোনটাকে না বলেন। উনি ইনকিউবেটর পদ্ধতিকে ওনার কথাতে বুঝতে পারলেন ইনকিউবেটর পদ্ধতিকে না বলেছেন। ব্যবসা যদি উনি তুষ পদ্ধতি করে তা না, আসলে এটা আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, বৈজ্ঞানিক মতও দেখছি যে তারাও বলছে যে তুষ পদ্ধতির বাচ্চা 100% পিওর। কারণ তুষ পদ্ধতির বাচ্চাটা আমরা যেভাবে মুরগির পেটের নিচে ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করা হয় ঠিক সেভাবে উৎপাদন করা হয়। তাই তুষ পদ্ধতির বাচ্চাদের কোনো প্রকার রিস্ক নেই। আর তুষ পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি দুটির ভিন্নতা আছে। সেটা হচ্ছে তুষ পদ্ধতির বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, রোগ প্রতিরোধ প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকে। ইনকিউবেটর পদ্ধতি তা থাকে না। আমি একটা কাজ পাইছিলাম আপনার ইয়েতে বরিশালে,
পরে এই আপনার পশু সম্পদ বড় এই যে ডিউলু স্যার জি, জি। উনি আমাকে প্রশ্ন করেছেন জি যে বাদাম তুমি তো তোমার এলাকা তো হাঁসে তো এই বাচ্চা দেন, তোমার তো মিষ্টির হানির হাঁস, জি জি তে আমাদের লবণ জাতীয় হাঁস, জি জি তো লবণ জাতীয় যে হানি এগুলা হাঁস তোমার মিষ্টি জাতীয় হানির হাঁস খায় মারা যাবে। পরে আমি বলছিলাম যে কাকা আমি তো হাঁস নিয়েছি 10 দিন অব্রবেশনে রাখার কথা, জি জি আমার 10 দিন না 10 মাস অব্রবেশনে রাখবেন। জি জি আমার হাঁস যদি মারা যায় আপনার কাছে আমি 1 টাকাও নিব না। হ্যাঁ ও কথা বাদে বলছে তাই নেই বলে হ্যাঁ। আমি কই কেন তো তোমার এরকম কেন? আমি বলছি আমি জন্মের পর থেকে ওরা পুরো এই হানি মানে লবণ জাতীয় পানি হোক বা মিষ্টি জাতীয় পানি হোক আমার হাঁস সব জায়গাতে খায় আমি থাকবে থাকবে মরবে না। ধন্যবাদ। করিম ভাই যেটা বললেন তার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনি যেখানেই চড়ান সেখান থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ডিম পর্যাপ্ত পরিমাণ দেবে। আচ্ছা করিম ভাই, ডিম উৎপাদনের জন্য হাঁস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন খামারিদের সাথে। তো ডিম উৎপাদনের ক্ষেত্রে খামারিরা কি জিনিসটা বেশি খাওয়ালে তারা বেশি লাভবান হতে পারবে? কোন খাবারটা বেশি খাওয়ালে? সবচেয়ে আমাদের যে বাংলা যেটা বাংলা খাবার হলো সবচেয়ে ধানই ভালো। ধানটা মনে করেন যে আজকে এই 1 সপ্তাহ পরে যে ধানটা খাওয়াবো আমি 1 সপ্তাহ আগে ধানটা ভিজায় রাখবো, পুকুরে রাখি বা আপনার একটা হাউসে রাখি, যেখানে রাখি 1 সপ্তাহ আগে ধানটা ভিজায় রাখলে ওই ধানটা খাওয়াইলেই সবচেয়ে বেটার। আর দ্বিতীয়ত যদি যে জায়গায় শামুক নাই ওই জায়গায় যদি খাওয়াইতে হয় তাহলে মনে করেন 100 হাঁসের জন্য সকালে 3 কেজি ফিট খাবার, মানে যে ধরেন ব্রয়লার খাবারই 3 কেজি, আবার বিকালে 3 কেজি, তাও আর বেশি না, এর চেয়ে বেশি খাওয়াইলে আবার সমস্যা দেয়া দিতে পারে। তো এই যে 3 কেজি যদি সকালে 3 কেজি বিকালে 3 কেজি এইভাবে যদি খাওয়ায়, আর আবার ধান অথবা গম যদি খাওয়ায় তাহলে তিরপালের মধ্যে রাখিয়া গমটা দিল, তাহলে মনে করেন যে গমটা যদি পানিতে পড়ে তাহলে পরে তুমি পচে উঠে বাচ্চা জায়গা উঠে বাচ্চা গেলে গা এই হাঁসটা খাইলে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। যেটা ভারী সেটা দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ভেসে উঠলে ওটাতে সমস্যা আছে। আর যদি গমটা যদি শুকনা জায়গা দিয়ে ধানটা আলাদা দিল পানিতে দিল আর গমটা আলাদা তিরপালে দিল, যতটুকু তার প্রয়োজন অতটুকু গেল, আবার যদি পালায় তো তাহলে লাভবান হয়ে যাবে। কারণ 1000 হাঁস আমরা দেখছি হিসাব করে 1000 হাঁস দৈনিক 5 মণ ধান খাওয়াইলে 800 বা 900 হাঁসে ডিম দিবে। 800 থেকে 900 হ্যাঁ 900 ডিমের দাম হলো আমরা বর্তমানে রেটে বা 9000 টাকায় ধরেন। হ্যাঁ 10 টাকা পিস, 10 টাকা 9000 টাকা। তা আপনার মনোরঞ্জন 5 মণ দানা দাম হলো মাত্র 2500 টাকা। হ্যাঁ না ধরেন 2700 টাকা। যাই হোক 7 মানে 5 7 35 বা 4000 টাকায় ধরেন। হ্যাঁ 4000 টাকা। তো মনে করুন এতটুক ডেভেলপ যদি 1 মাসে হয় 1000 হাঁস যদি 1 মাস হলে অনেক টাকা ইনকাম। হ্যাঁ এটা ঠিক আছে। ওরা আবার 2 বছর আমার কামারে হাঁস ওরা 2 বছর 1000 ডিম দিবে। 1000 ডিম দেওয়ার পরে আমাকে ফোন দে, পরে আমি হাঁস কিনে এনে পরে আমি সাপ্লাই করি। ওটা আপনি যেটা সাপ্লাই করেন ওটা কাদের কাছে? কাটাই পাটির কাছে বিক্রি করেন না কাদের কাছে? হ্যাঁ এই ওই কাটা পাটির কাছে বিক্রি করি। মানে যারা যে হাঁসটা আপনার মনে হচ্ছে এই হাঁসটা ডিম দিবে না সেটা আপনি কাটাই পাটির কাছে বিক্রি করেন? এটা মানে যে রিজেক্ট ওটা মাংস হিসেবে আমি বিক্রি করে দিই আরতে নিয়ে। জি জি বুঝতে পারছি। প্রিয় দর্শক, কারিম ভাইয়ের কাছে হাঁস নিলে একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে উনি যে হাঁসগুলো ক্রয় করেন এই ক্রয়গুলো যে হাঁসটা মনে হয় তার কাছে, তিনি একজন অভিজ্ঞ লোক হ্যাচারি মানে উনি বাচ্চা উৎপাদন করেন, অভিজ্ঞ একজন ব্যক্তি। উনি যে বাচ্চা উৎপাদন করেন এই বাচ্চাগুলো যারা নেয় বা তারা তাদের কাছে নিয়ে আসার পরে যে হাঁসটা তার কাছে মনে হয় না এই হাঁসটা ডিম দেবে না, তখন ওই হাঁসটা কোনো খামারের কাছে বিক্রি করেন না, তিনি মাংস হিসেবে কাটাই পাটির কাছে বিক্রি করেন। তাই ওনার কাছে হাঁস নিলে আপনি 100% লাভবান হতে পারবেন। তারপর উনি যেভাবে পদ্ধতি হিসেবে উনি ধান বা গম বা অন্যান্য ফিট খাওয়াতে বললেন, এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে আপনি 100% লাভবান হতে পারবেন। আচ্ছা কারিম ভাই, আপনি যে অর্ডারটা নেন, পাবলিক যে আপনাকে অর্ডার দেয়, কিভাবে অর্ডার দেয়? পরে আপনার মনে করুন আমাদের তো এরা তো জানি যে আমরা কবে থেকে কবে ডিম বসে। মনে করুন যে এই আমরা 1 মাস আগেই এরা বলে যে ভাই আমার অত তারিখে আমার এতগুলো হাঁস লাগবে। কেউ বলতেছে আমাদেরকে মহিলা হাঁস দিবেন, ওরা কাছ থেকে অর্ডার নিতেছি। কেউ আছে আমাদেরকে পুরুষ দিবেন, ওরাও সেপারেট করে আমি পুরুষ দিতেছি। কেউ বলতেছে আমি এবার হাঁসি আমি মিক্স নিব, এইভাবে আমরা অর্ডার নিই। হ্যাঁ অর্ডার নিলে অর্ডারটা নেন কিভাবে? ওরা আমাকে বুকিং করে 1 মাস আগে। কেউ কোথায় বুকিং করে? এই আমাদেরকে এমন যে আমাদের এইখানে আইসে পরে আমার এইখানে বুকিং করে তুই যায় যে আমার এতটি হাঁস লাগবে এত তারিখে, আমি ডেট মতো রাখিয়ে পরে কত টাকা এই হাঁস দিয়ে দিই। আর যেদিন বাচ্চা উঠে এদিন বিকালে মনে হয় আমি চোখের মধ্যে রানীক্ষেত্র টিকাট দিয়ে দিই, চোখের মধ্যে রানীক্ষেত্র টিকাও দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আপনিও তো বুঝতে পারছেন আপনি হাঁস বুকিং নেই এইভাবে, উনি তো আসতেছে, কিছু কিছু লোক যদি না আসতে পারে তাদের ক্ষেত্রে আপনি কি ব্যাপার? না আসতে পারলে মনে হয় ওরা যদি আমাদের অ্যাকাউন্ট আছে, হুবালি ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, আবার এই ডাচ বাংলা এজেন্ট আছে, যে কোনো ভাবে এরা আমাকে বুকিং করলে এরা আমার কাছে আসা লাগবে না, আমাকে ফোন দিয়ে দিবে, গন্তব্যস্থানে তাদের মাল পৌঁছায় দেবে আর কি, পৌঁছায় দেবে। তো আপনি কি বলেন এই যে বিকাশে টাকা লেনদেন করা হয়, আপনাদের তো ব্যবসা
ছোট না, অনেক একটা বড় মাপের কিন্তু ব্যবসা এটা। তো আপনি এখানে পাবলিক সার্ভিসটা যেভাবে দিচ্ছেন, আপনারা যদি বিকাশে লেনদেন করা হয়, আপনি এটা কত টাকা গ্যারান্টি দিতে পারেন যে বিকাশে লেনদেন করবেন কি ব্যাংকে লেনদেন করবেন, কোনটাতে আপনি হ্যাঁ বলেন? আমি বলি যে বিকাশ না করিয়ে সবচেয়ে ব্যাংকে করলে সবচেয়ে বেটার। কেন ব্যাংকে করলে? কেন ব্যাংকে করলে বড় কিছু, এই মানুষ তো আমার সবাই তো সমান না। সবাই সমান না। অনেক লোক আছে মানে কিছু বাউতাবাজ থাকে, তে ব্যাংকে দিলে তোর একটা নিমেটার থাকে বা একটা প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে। আমি তো ওটা না করে পাসবো। আর আমিও যে তারাকে হাঁস দেই, আমাদের চালান আছে, চালান কপি আছে, ওরাও আমার কাছ থেকে হাঁস না করতে পারবে না, এটা যে আমি পাইছি না। বুঝতে পারছি। আমাদের কার্বন যাতে কারণ দিয়ে আমি ওই বুকিং দেওয়া হয়, অর্ডার দিয়ে দিই। প্রিয় দর্শক, কারিম ভাই যেটা বললেন, আপনারা বিকাশে অবশ্যই লেনদেন করবেন না, পারলে তার এখানে আসবেন, দেখবেন, জাস্টিফাই করার পরে তারপর হাঁস নেবেন, তার সাথে পরামর্শ করে, তাহলে আপনি 100% বেশি লাভবান হতে পারবেন। যদি তারপরে না আসতে পারেন, তার কন্ট্যাক্ট নাম্বার আছে, তার সাথে যোগাযোগ করবেন, তার ব্যাংকে লেনদেন করবেন। ব্যাংকে লেনদেন করলে সুবিধাটা পাবেন কোথায়? সেটা হচ্ছে সে ব্যাংকের একটা ডকুমেন্ট তো আপনার কাছে থাকে, এটা থাকলে আপনি তাকে আসে ধরতে পারবেন যে ভাই আমি আপনাকে টাকা পেমেন্ট করছি, তখন কিন্তু তিনি না বলতে পারবেন না। আবার বাচ্চার ক্ষেত্রেও একই কথা, তিনি বাচ্চা দেওয়ার পরে কিন্তু একটা ডকুমেন্ট তার কাছে থাকে, তাতেও কিন্তু আপনাদের সমস্যা, আপনারা না বলতে পারবেন না। তাই লেনদেন করতে হলে সঠিকভাবে লেনদেন করেন, আর সঠিক লেনদেনে কোনো ঝামেলা নেই, ভালো সঠিক লেনদেন করাই বেটার ব্যবসার ক্ষেত্রে। তো করিম ভাই, আমি তো অনেক কথাই বললাম বা অনেক সময় নষ্ট করলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনার কথা বলে, আপনার ফোন নাম্বারটা দেওয়া, আপনার এলাকার ঠিকানাটা বলবেন, যারা বাচ্চা সংগ্রহ করে তারা যেন সহজে আসতে পারে। আচ্ছা, আমাদের এলাকাটা হলো আপনার ওই নেত্রকোনা জেলা মদন থানা, ব্রাক অফিস সংলগ্ন এই নতুন বাস স্ট্যান্ড, ওখানে আরেকটা ফায়ার সার্ভিস অফিস হয়েছে সরকারি, ওই ব্রাক অফিস সংলগ্ন থেকে কব্বর কলাটা খেলে আমাদের বাসার পাশে একটা কব্বর আছে, মানে যে মানুষ মরলে যে মাটি কবরস্থান বলে, ব্রাক অফিস সংলগ্ন কব্বরখানা রোড। আমার নাম হলো মোহাম্মদ কারিম, আমার বাড়িটা জাহাঙ্গীরপুর সেন্টার। এইখানে আমার ফেসারি, এই ফেসারি থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশ বাচ্চা চলাফেরা হয়, 64 জেলায় দিয়ে থাকেন আর কি। তো আপনি বাচ্চা বাইরে দিয়ে থাকেন? হ্যাঁ, বাইরে। প্রিয় দর্শক, কারিম ভাই আরেকটা গুরুত্ব কথা বলছে, আমার বিভিন্ন ভিউয়ার্স আছে কলকাতা থেকে বিভিন্নভাবে কমেন্ট করে থাকে বা তারা ফোন দিয়ে থাকে আমাকে। তো আমি এই বাচ্চাগুলো সেল করতে বা খামারি এমন হ্যাচারি মালিক পায় না, তারা দেশের বাইরে বাচ্চা পাঠায়। তো আপনারা কারিম ভাইয়ের সাথে সহজে যোগাযোগ করতে পারবেন, তিনি দেশের বাইরেও কিন্তু বাচ্চা পাঠিয়ে থাকেন। তাই বাচ্চা সংগ্রহ করলে ওনার কাছে সংগ্রহ করেন, আপনি 100% লাভবান হতে পারবেন। তো আপনি তো টোটালি ব্যাংকে পেমেন্ট করেন বা ব্যাংকে পেমেন্ট নিয়ে থাকেন বা পছন্দ করেন আপনার তরফ থেকে। আপনাকে অবশ্যই আমি স্যালুট জানাই, কারণ আমার চ্যানেল থেকে ধন্যবাদ জানাই যে আপনি বিকাশকে না বলেছেন, কারণ বিকাশে লেনদেন করার কোনো ডকুমেন্ট থাকে না, এটা রিস্কও থেকে যায়। এমন আছে এটা তো টাকা বাতাসে উড়ে, হ্যাঁ, আপনার মেসেজ যদি না আসে আপনি বলবেন না আমার আসে নাই, কিন্তু মেসেজ কিন্তু আসতে পারে, হয়তো 2 ঘন্টা পরেও আসতে পারে। তো এটা কিন্তু একটা লেনদেনের একটা সমস্যা আর কি, তাই ব্যাংকে করা ভালো। সরকার নিজ এটা প্রমাণ দিতেছে, আমি নিজেও প্রমাণ পাইতেছি, এখানে না করার এজন্যই ধন্যবাদ আপনাকে জানাই। আমি গত বছরে বাচ্চা দিয়েছি আপনার ইয়েতে কুমিল্লা, আমাদের একটা এই পার্টনার আছে, একজন কাস্টমার আছে, ও বাচ্চা দিয়েছে আপনার ইয়েতে ওটা আসাম বলে ভারত, ওরা সরাসরি হাঁস নিয়ে গেছে আমার কাছ থেকে, নিয়ে বলছে কত জাতের আমরা হাঁস আনি, কিন্তু আমার হাঁসের মতন হাঁস আর পাই নাই। আসাম থেকে আমার বহুত ফোন আসে আর কি। প্রিয় দর্শক, আমার ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই কারিম ভাইয়ের নাম্বার, যে হ্যাচারি মালিক, তার নাম্বার থাকবে এবং মোবাইলে ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা থাকবে। তিনি বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, বাংলাদেশের 64 জেলায় এবং বিভিন্ন দেশে বাচ্চাগুলো সেল করে থাকেন। ওনার এখানে 4 থেকে 5 ধরনের বাচ্চা উৎপাদিত হয় এবং উন্নত মানের বাচ্চা, যা ডিমের পরিমাণ বেশি দিয়ে থাকে। তাই ওনার এখান থেকে বাচ্চা সংগ্রহ করলে খামারিরা 100% লাভবান হতে পারবে, এটা গ্যারান্টি, 100% লাভবান হতে পারবে। কালকে হাঁস গেল আমার কাছ থেকে নিচে, ডিমের হাঁস নিচে আপনার এই 5 মাসে হাঁস নিচে, ওই তো হাঁস গিয়ে মাত্র গে পড়ছে আপনার ইয়েতে মোংলা ফুটে পড়ছে, মোংলা সমুদ্র বন্দর এখানে গেছে আমার জায়গা, মানে বিভিন্ন জায়গা, হ্যাঁ, চিটাং যায়, মোংলা যায়, মানে এক কথা 64টা ডিস্ট্রিক্ট আমাদের চেনা মতো বাকি নাই, সবাই জানে। এখানে তারপরে বিশেষ করে করিম ভাই একটা সরকারি, ওনার যে হ্যাচারিটা সরকারি লাইসেন্স প্রাপ্ত, হ্যাঁ, ওনার কাছ থেকে কিন্তু বাচ্চা নিলে পরে আপনি ঠকবেন না। উনি কিন্তু বাচ্চা খামারিদের দিলেও খুব হিসাব করে বাচ্চা দিয়ে থাকেন, কারণ ওনার ব্যবসাতে অবশ্যই এইটা ঢোকাবেন না যে আমার ব্যবসাতে সমস্যা। সরকার তো হিসাব করে যাচাই বাছাই করি আমাকে ঠিক নাম্বার, হ্যাঁ, অবশ্যই সার্টিফিকেট দেওয়ার কারণটা হচ্ছে আপনি যাচাই বাছাই করার পরেই তো দিচ্ছে। ওনার কাছ থেকে বাচ্চা নিলে আপনি 100% ঢুকবেন না। ওনার একটা সরকারি ডকুমেন্ট আছে, যার একটা সম্মানও কিন্তু উনি করেন,
আর ওনার ব্যবসাকে উনি যথেষ্ট সম্মান করেন, ওনার ব্যবসায় যথেষ্ট সততা নিয়ে ব্যবসাটা করছেন। তো আমার ভিডিওতে অনেক ভাই আছে যারা কমান্ড করে বাচ্চা বিক্রি করেন, কমান্ডের নাম্বার দিয়ে এখানে বিভিন্ন জাতের বাচ্চা, বিভিন্ন জাতের বাচ্চা পাওয়া যায়। দয়া করে ভিউয়ার্স, আপনারা এই কমান্ডের যারা নাম্বার দেয় তাদের থেকে আপনারা বিরত থাকেন, কারণ তাদের কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই কৃষি কথা ইউটিউব চ্যানেল দায়ী নয় এবং পরবর্তীতে কিচ্ছু করার নেই। আমার থেকে বাচ্চা আপনার নিলে ঘটনা হয়েছে, এখানে একটা আছে যে সরকারি যে টিন নাম্বার দিছে আমাকে, আমি কোনোদিন হাউল কাজ আমাদের হাতে হবে না। হ্যাঁ, সেটাই অবশ্যই, আমি এটা করতে পারবো না। আমি সরকারে প্রতি বছরই আয় করে দেই, সরকারে ব্যাংক ট্যাক্স দিতেছি। আপনি নিবন্ধন একজন লোক, আপনার হ্যাচারিটা নিবন্ধিত আছে, আপনি হ্যাচারি থেকে আমি আশা করব যে ওই কাজটা হবে না যে কাজটা আউটডোরে যেটা হয় আর কি, অবশ্যই হবে না, এটা ঠিক আছে। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম, তো আর কথা না বাড়াতে চাচ্ছি, আজকের প্রতিবেদন এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।